সকলকে আমন্ত্রণ। ভিনিসিয়াস জুনিয়র প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে কার্লো আনচেলত্তি তাকে একটা উপদেশ দিয়েছিলেন, তিনি যদি অপোনেন্টের দুই সেন্টার ব্যাকের মাঝখানে খেলেন তাহলে তার গোলের সংখ্যায় বিশ্বকাপে বৃদ্ধি পাবে। ব্যাপারটা কিন্তু সেরকমই হয়েছে। আপনি যদি ব্রাজিলের ফরমেশনটা একটু লক্ষ্য করে দেখেন, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আজকে তাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস দেখা গেছে দুই সেন্টার ব্যাকের মাঝখানে গিয়ে খেলছেন। ইভেন অনেক সময় দেখা যাচ্ছিল যে ভিনিসিয়াস জুনিয়র পজিশন শিফট করে ডান দিক থেকেও অ্যাটাক করেছেন অনেক সময়টা। এই ব্যাপারটা একটু অবাক লাগলেও ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই ব্যাপারটাতে হালকা একটা টাচ দিয়েছিলেন প্রেস কনফারেন্সে, যে কার্লো আনচেলত্তি তাকে এমন একটা কথাই বলেছেন যে আলটিমেটলি ভিনির কাছ থেকে যদি গোলের সংখ্যা বৃদ্ধি পেতে হয় সেক্ষেত্রে বা পাশে একদম লাইন ধরে খেলার চাইতে দুই ডিফেন্ডারের মাঝখানে, কিংবা তিনি শুরু করেছেন আসলে মূলত যদি আমরা বলি লেফট সেন্টার পজিশন থেকে, অর্থাৎ সেন্টার লেফট পজিশন থেকে, সেই জায়গা থেকে তাকে বারবার দেখা যাচ্ছিল যে তিনি দুই ডিফেন্ডারের মাঝখানের জায়গাটায় চলে যাচ্ছিলেন। ভিনিসিয়াস 2টা গোল পেয়েছেন, 3টা গোল পেতে পারতেন, তবে ডেফিনেটলি সেটা রেফারির একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং সেটা নিয়ে ব্যাখ্যা আমরা অনফিল্ডের পর্দায় কিন্তু আমাদের আগের ভিডিওটাতে দিয়েছি যে আসলে ওই জায়গাটা প্রবলেমটা কী হয়েছিল। তারপরও এই ভিডিওটাতে ছোট্ট করে একটু দেই। মূলত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু একটা অ্যাঙ্গেল দেখে আসলে সিদ্ধান্তটা দিয়েছেন এবং খুব তড়িৎ সিদ্ধান্তটা দিয়েছেন, যেটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটা। পরবর্তী সময়ে কিন্তু কমেন্টেটরস এন্ড থেকে আরও একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছিল, যেই অ্যাঙ্গেলটাতে বিষয়টা পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছিল যে আলটিমেটলি ভিনিসিয়াস জুনিয়র বলে যাওয়ার জন্য তিনি পাটাকে সামনের দিকে বাড়িয়েছিলেন এবং তার পাটা কিন্তু মূলত ডিফেন্ডারেরও আগে চলে গিয়েছিল। সো ডিফেন্ডারের আগে চলে যাওয়ার পর ডিফেন্ডার তার পায়ে বেঁধে পড়ে গেছেন এবং এরপরে আসলে ফাউলটা দেওয়া হয়েছে ভিনির এগেনস্টেই, যেটা আসলে দেওয়ার কথা না। এটা রেফারির একটা ভুল সিদ্ধান্ত, যেটা হয়তো বা রেফারি যদি ওই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা পরে আমি আপনাদেরকে দেখালাম, সেই অ্যাঙ্গেলটা যদি রেফারি দেখতেন তাহলে হয়তো বা এই ভুল সিদ্ধান্তটা দিতেন না। এই কথাটা আসলে আমি বলিনি, এটা আমার এক্সপ্লেনেশন না। এই এক্সপ্লেনেশনটা আসলে সাবেক ফিফা রেফারি এবং যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ফিফা ইন্টারন্যাশনাল রেফারি হিসাবে কাজ করেছেন, বর্তমানে বিবিসিতে তিনি অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন, ড্যারেন কান। বিবিসি লাইভ টেলিকাস্ট চলাকালীন সময় ড্যারেন কানকে তারা লাইভে যুক্ত করেছিল এবং তখন তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে আলটিমেটলি এই জায়গাটা রেফারির ভুলটাই হয়েছে, যে কারণে ভিনিসিয়াস জুনিয়র তার গোলটা পান নাই। তবে এরপরে তো ঠিকই আলটিমেটলি ভিনের কাছ থেকে আমরা গোলটা দেখেছি। প্রথম গোলটা যদি বলি, আলটিমেটলি কিন্তু ব্যাপারটা ওইটাই যে আনচেলত্তি যে পজিশনটার কথা বলেছেন, যে দুই সেন্টার ব্যাকের মাঝখানের অঞ্চলটা, এবং এই জায়গা থেকে ভিনি আসলে প্রেসিংটা আরও বেশি করতে পারবেন এবং প্রেসিংটা করেছেন দেখে আলটিমেটলি গোলটা পেয়েছেন। ডেফিনেটলি স্কটল্যান্ডের খুবই সিলি ডিফেন্ডিং, ইভেন যে গোলটা বাতিল হয়েছে সেটাও স্কটল্যান্ডের খুবই সিলি ডিফেন্ডিং, বাট ভিনি সুযোগটাকে কাজে লাগাতে পেরেছেন। কারণটা হচ্ছে যেহেতু ওই পজিশনটাই খেলেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজ যেভাবে সত্যি কথা বলতে অ্যাসিস্ট করেছেন, যে সেকেন্ড গোলটা ভিনি করেছেন, হেডে গোল করেছেন, তার পজিশনিংটা পারফেক্ট এবং তার সঙ্গে কিন্তু একটা মার্কিং প্লেয়ার ছিল, তাকে ভেদ করে ভিনি হেড করে গোলটা দিয়েছেন। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন যে রিয়াল মাদ্রিদের হয়ে আপনি হয়তো বা ভিনির খুব বেশি গোলের সংখ্যা দেখাতে পারবেন না, সেই ভিনিকে হেডে গোল করানোর জায়গাটা আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি ডিজার্ভস অ্যান অ্যাপ্রিসিয়েশন এবং একটা সেলুট আসলে তিনি ডিজার্ভ করেন। বিশেষ করে যারা ব্রাজিলের সমর্থন করেন তারা একটা সেলুট দাঁড়িয়ে আনচেলত্তিকে দিতেই পারেন, কারণ ভিনিকে খুব এফেক্টিভভাবে তিনি ব্যবহার করছেন, যেটা একদম পজিশন ওয়াইজ আমরা দেখতে পেয়েছি। আরেকজন প্লেয়ারের কথা আমি বলবো, সেটা হচ্ছে রায়ান। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষ তো আসলে বোর্নমাউথের খেলা খুব বেশি দেখে না, সো রায়ান সম্পর্কে মানুষের খুব বেশি আইডিয়া নাই, বাট হি প্লেস রিয়েলি ওয়েল এবং উইথ দ্য বল আমার কাছে এই বিশ্বকাপে রাফিনিয়ার চাইতে রায়ানকে বেশি কার্যকরী মনে হয়েছে। হ্যাঁ, রায়ান কিন্তু উইদাউট দ্য বল আসলে ওই প্রেসিংয়ের কাজটা করতে পারে না রাফিনার মতো। রাফিনা যেরকম আসলে উইদাউট দ্য বল অনেক বেশি মাত্রায় কার্যকরী, কিন্তু উইথ দ্য বল এই বিশ্বকাপে রাফিনিয়ার চাইতে আমার কাছে রায়ানকে বেটার চয়েস মনে হয়েছে, অন্তত লাস্ট 2টা ম্যাচ দেখে। এই ম্যাচটাতে তো আরও বেশি, গত ম্যাচে আমার কাছে মনে হচ্ছিল যে না, রায়ানের মধ্যে ওই পটেনশিয়ালিটির জায়গাটা আছে। এমনি তো বোর্নমাউথে তিনি আসলে এই জায়গাটায় উইথ দ্য বল বেশ ভালো পারফর্ম করে থাকেন। গত ম্যাচে যা ভুলভ্রান্তি করেছেন, এই ম্যাচে আমার কাছে মনে হয় যে রায়ান ওয়াজ ট্রেমেন্ডাস। একটা ওপেন নেট মিস করেছেন, সেটাকে আমি বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, একটা ওপেন নেট মিস করেছেন, আদারওয়াইজ হি প্লেড রিয়েলি ওয়েল। তার পরিসংখ্যানটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে এটা খুব ইমপ্রেস করেছে আমাকে। টোটাল তিনি একটা অ্যাসিস্ট করেছেন, 2টা শট নিয়েছেন, অন টার্গেটে একটা শট নিয়েছেন, একটা বড় চান্স ক্রিয়েট করেছেন, অপোনেন্টের বক্সে 9টা টাচ করেছেন, 2টা ড্রিবল জিতেছেন, একটা ফাউল জিতেছেন, কোনো অফসাইড মার্কে তিনি যান নাই। সো আলটিমেটলি আমি যদি তার কথা বলি, রায়ানের এই পরিসংখ্যানটা কিন্তু সত্যি কথা বলতে চমৎকার একটা পরিসংখ্যান। ব্রুনো গুইমারেজ তিনি তো ভালো খেলেছেনই, সেই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। 2টা অ্যাসিস্ট করেছেন এবং 2টা অ্যাসিস্ট এমন অ্যাসিস্ট করেছেন যে 2টা অ্যাসিস্ট থেকে আসলে ব্রাজিল গোল পেয়েছে। একটা ভিনিসিয়াস জুনিয়র, আরেকটা আমরা দেখেছিলাম যে ম্যাথিউস কুনিয়া, তিনি গোল পেয়েছেন। আরেকজনের ব্যাপারে আমি সত্যি কথা বলতে চাই, তিনি হচ্ছেন
ব্রাজিলের লেফট ফুল ব্যাক পজিশনে যিনি খেলেছেন সান্তোস। সত্যি কথা বলতে ব্রাজিলের এই লাইন আপটার ফরমেশনটা আসলে এরকম ছিল যে বাদিক থেকে লেফট ফুল ব্যাক পুরোপুরি উঠে যাচ্ছিল, ডান দিক থেকে রাইট ফুল ব্যাক আসলে পুরোপুরি উঠছিল না, কারণ সেই জায়গাটা রায়ান ছিলেন। এবং বাদিক থেকে লেফট ফুল ব্যাকের আমি যদি তার পরিসংখ্যানটা একটু আপনাদের সামনে বলি, তাহলে তিনি একটা ট্যাকেল ওয়ান করেছেন, তিনি সাকসেসফুল পাস দিয়েছেন 38টা, টোটাল 39টা পাসের মধ্যে 38টা সাকসেসফুল পাস দিয়েছেন। পাসিং অ্যাকুরেসি তার 97%। বিগ চান্স ক্রিয়েট করতে না পারলেও ব্রাজিলের ওই জায়গাটা খেলার কিন্তু বেশ ভালো ছন্দ ছিল। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন যে ওইখানে লুকাস পাকেতা, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরোর কথা বলতে হবে আলাদা করে। ক্যাসেমিরো কিন্তু যখনই ব্রাজিল অফ দ্য বল যাচ্ছিল, বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। যখনই ব্রাজিল অফ দ্য বল যাচ্ছিল, ক্যাসেমিরো কিন্তু ওই জায়গাটা একটা হোল্ডিং পজিশনটায় ছিলেন, যেখানে যেহেতু লেফট ফুল ব্যাক উপরের দিকে চলে যাচ্ছিল, ক্যাসেমিরোর দায়িত্বটা ছিল আসলে দুই সেন্টার ব্যাককে প্রোটেক্ট করার জায়গাটা। এবং মার্কুইনোসও কিন্তু কখনো কখনো উপরে উঠে যাচ্ছিলেন। বাট ব্রাজিলের এই জায়গাটা অফ দ্য বল ট্রানজিশনটা আমার খুব ভালো লেগেছে। আপনি খেয়াল করে দেখবেন যখনই ব্রাজিল অফ দ্য বল গেছে তখন 6 জন একসঙ্গে নিচের দিকে নেমে গেছে। ইভেন ভিনিকেও আজকে দেখা গেছে যে ভিনিও কিন্তু আজকে অনেক নিচে নেমে তারপর তিনি প্রেসিং করার চেষ্টা করেছেন। সো আঞ্চেলত্তি একটা কথা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ব্রাজিল প্রেসিংটা করবে, ফ্রম নাও অন প্রেসিং করবে। তাকে ক্রেডিটটা এই কারণে দিতে হবে, তিনি টিমটাকে গোছানোর আসলে খুব বেশি সময় পান নাই। এবং এখন মনে হচ্ছে ব্রাজিলের এই টিমটা কিন্তু আস্তে আস্তে লাইনে আসছে এবং কার্লো আঞ্চেলত্তি তার মাস্টার ট্যাকটিক্সের জায়গাটা থেকে চিন্তা করলে তিনি টিমটাকে আস্তে আস্তে গুছিয়ে ওঠার চেষ্টা করছেন। কারণ এই ম্যাচে সত্যি কথা যদি বলি, ভিনি রায়ানের পারফরমেন্সটা আসলে খুবই ভালো ছিল। বাদিক থেকে লেফট ফুলব্যাক খুবই ভালো পারফরমেন্স করেছেন। অ্যালিসন বেকারের কথা আলাদাভাবে বলতে হবে। অ্যালিসন বেকার কিন্তু 2টা শিওর শট গোল ঠেকিয়েছেন, একটা হেডের গোল যেভাবে ঠেকিয়েছেন, আরেকটা বল ফিস্ট করেছেন। আমার কাছে মনে হয় যে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা গোলকিপার সেই জায়গাটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়েছে। কারণ অ্যালিসন বেকার না থাকলে আমার মনে হয় একদম নিশ্চিত 2টা গোলের চান্স যেটা আসলে স্কটল্যান্ড পেয়েই যাচ্ছিল, সেই জায়গাটা অ্যালিসন বেকারের কারণে মিস হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ব্রাজিলের দুর্বলতার জায়গা তো অবশ্যই আছে, বিশেষ করে ব্রাজিলের দুর্বলতার জায়গাটা তাদের রাইট সাইডটা, রাইট ব্যাক পজিশনটা, কারণ অ্যাটাক অনেক বেশি মাত্রায় ওই সাইড থেকেই হয় বা হয়েছে। কিন্তু 2টা ম্যাচ আমি যদি পরপর বলি, ব্রাজিলের কাছ থেকে কিন্তু আঞ্চেলত্তি যেহেতু গুছিয়ে ওঠার সময়টা পাচ্ছেন, ডেফিনেটলি যোগবনিতর জায়গাটা দেখা যাচ্ছে। আর যে সময়টা ম্যাথিউস কুনিয়া তিনি সাব হলেন, আমার মনে হয় যে পৃথিবীতে এরকম প্রথম কোন একজন খেলোয়াড়কে দেখলাম সাব হয়ে খুব খুশি হচ্ছেন। কারণ যুবরাজ ফিরে এসেছেন, নেইমার ফিরে এসেছেন, দ্য প্রিন্স ইজ হিয়ার। এবং যখন নেইমার প্রথম বলটা টাচটা দিলেন, আমি ওই সিকোয়েন্সটা আমার কাছে খুব মজা লাগলো যে একসাথে মনে হয় 5-6 জন মিলে নেইমারকে একদম পুরোপুরি ঘিরে ধরলো। একদম প্রথম টাচের সময়টাতেই তিনি নিজে ড্রিবল করে চলে যেতে চেয়েছিলেন, বাট সেটা ঠিকঠাক মতো পারেন নাই। ইভেন নেইমারের কথা যদি বলি, কর্নার নিয়েছেন, কর্নারটাও ভালো নিয়েছেন। একটা তো চমৎকার বল নেইমার খুব সুন্দর বানিয়ে দিয়েছিলেন এরিয়াল ওয়েতে, বাট গ্যাব্রিয়েল সেটাকে আসলে গোল দিতে পারেন নাই। গ্যাব্রিয়েল গোলটা দিতে পারলে আমরা হয়তো বা বলতাম, গোলটা ব্লক হয়ে গিয়েছিল। যে নেইমারের একটা চমৎকার অ্যাসিস্ট ছিল এবং নেমেই তিনি একটা অ্যাসিস্ট করেছেন, বাট বলটা কিন্তু একদম ওপেন, একদম জায়গা মতোই দিয়েছিলেন আসলে গ্যাব্রিয়েলকে, বাট গ্যাব্রিয়েল সেই জায়গাটায় গোলটা দিতে পারেন না। তবে এই ম্যাচের সবচেয়ে আন্ডার রেটেড পারফর্মারটা মনে হয় গ্যাব্রিয়েল, কারণ গ্যাব্রিয়েলের এগেনস্টে সত্যি কথা বলতে যে এরিয়াল অনেক ট্রাই করেছিল, কিন্তু স্কটল্যান্ড অনেক এরিয়াল ট্রাই করেছিল। এই জায়গাটায় একটা প্লেয়ারই আমার কাছে মনে হয়েছে সত্যি কথা বলতে অনেক বেশি মাত্রায় রক সলিড ছিলেন এরিয়াল জায়গাটাতে, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল কিন্তু অনেকগুলো এরিয়াল ডুয়েল জিতেছেন এই ম্যাচটাতে, যেটা অনেক বেশি মাত্রায় ওভারলুকড হয়ে যাবে হয়তো বা। বাট আপনি যদি খেলার একদম টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে চিন্তা করেন, তাহলে স্কটল্যান্ড কিন্তু গোল বের করতেও পারতো, বাট গ্যাব্রিয়েলের কারণে সেই জায়গাটা আসলে বের করতে পারে নাই। সো আমার কাছে মনে হয় যে কার্লো আঞ্চেলত্তি এই লোকটাকে সময় দেওয়াটা আসলে খুব জরুরি। ম্যাচ টিমটাকে গুছিয়ে ওঠার চেষ্টা করছেন, এত কম সময়ের মধ্যে টিমটাকে গুছিয়ে ওঠাটাও খুব ডিফিকাল্ট, বাট বিশ্বকাপের মঞ্চে এসে আসলে টিমটাকে গোছানোর চেষ্টা করছেন। বিশেষ করে আমি বলবো যে ভিনি জুনিয়রের পজিশনটা এবং তাদের যে পজিশনাল লিকুইডিটিটা যেভাবে মেনটেন করছেন, রিয়েলি হ্যাটস অফ টু কার্লো আঞ্চেলত্তি। আসলে তিনি কেন মাস্টার ট্যাকটিশিয়ান, ক্লাবের সফল কোচরা ন্যাশনাল টিমে এসে কতটুকু সফল হতে পারবে সেটা নিয়ে অনেক কথা বা অনেক প্রসঙ্গ থাকে, বাট আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এই টিমটার বেস্ট পটেনশিয়ালিটিটা কার্লো আঞ্চেলত্তি বের করে আনার চেষ্টা করছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে